হনুফা একটু পরে আমাকে ফোন দেয় যে ভাইয়া পাওয়া গেছে। আমি বলছি হ্যাঁ পাওয়া গেছে বলছে। তখন আমি বললাম যে আপনাদেরকে সোমবারে আসতে হবে। তো উনার একটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমার বাবা মা আসতেছে। আসলে কি মানুষকে কিছু সময় সাসপেন্ড রাখার জন্য আমি মানুষকে বলি না যে কে কে আসতেছে, কিন্তু এখানে আসলে সাসপেন্ড কি বলবো, মানে আমার তখন এতটা কষ্ট হয়েছে যে আমি বলতে পারিনি যে আপনার বাবা মা নাই। কারণ যে মহিলাটা 20 বছর 22 বছর অপেক্ষা করে আছে যে তার পরিবারের কাছে ফিরে যাবে, কিন্তু বাবা মাকে দেখবে, কিন্তু সেখানে গিয়ে যখন দেখবে যে তার বাবা মা বেঁচে নেই। আমার আব্বুর কাছে উনি আর যায় নাই পরে, আর এই ঘটনার পরে আর যাই নাই? জি না। ও মাই আল্লাহ, আজ পর্যন্ত জানি না। আপনার মা কোথায় আছে? আমার মা কোথায় আছে এখন আমি সঠিক বলতে পারি না, আমি তো দেহা সাক্ষাৎ করি না। নানা বাড়ির কাছে একবারই গেছিলাম, ওনার সাথে একবারই আমার দেখা হয়েছিল, এরপরে আর দেখা হয়নি। বেঁচে আছে আপনার মা? এটা আমি বলতে পারি না ভাইয়া। এই ঘটনার পর এরকম অবস্থা দাঁড়াইছে? জি। কি বলেন এগুলা? আমি তো পুরো টাসকি খাই গেলাম, আর কিছু বলার নাই আমার মুখে। উনি যা বলছে সব সত্য বলছে? সব আপনি সত্য বলছে। আপনি হচ্ছে আপন চাচা? সত্য বলছে, যা বলছে ও সত্য বলছে আমার ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। আপন ঠিকানা 2 এবং 3-এর যে আপডেট ছিল সেই আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। না, আজকে আমরা সম্ভবত 3 নাম্বার না 2 নাম্বার 2 নাম্বার ভিডিওর আপডেট আমরা দিব, এবং 3 নাম্বার ভিডিওর আপডেট আমরা চেষ্টা করছি আগামীকাল আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি ঢাকার বাইরে ছিলাম, এবং যেটা আমি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি স্ট্যাটাস দিয়ে বা ছবি দিয়ে আপনাদেরকে জানিয়েছি। তো আজকে আমি প্রথমেই একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই যে প্রথম ভিডিওটা যেটা আমাদের ছিল সেখানে অনেক ধরনের কমেন্টস আপনারা করেছেন। আমরা ডে বাই ডে ইমপ্রুভ করবার চেষ্টা করছি, ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি। আজকে যেই আপন ঠিকানার যে পর্বটি আপনারা দেখবেন এবং আপডেট ভিডিওটি আপনারা দেখবেন, এটা মূলত 3টা ক্যামেরায় আমরা ধারণ করছি। আমার সামনে যে ক্যামেরাটি আছে ফ্রন্টাল ক্যামেরা, এবং এই মুহূর্তে নোমানকে 2টো ক্যামেরা কাজ করছে। তো আমি প্রথমে একটু আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এখানে আসলে আমরা প্রথম যে ভিডিওটা আপনাদেরকে দিলাম, আপডেট ভিডিওটা, সেই আপন ঠিকানার প্রথম আপডেট ভিডিওর নাম যেন কি ছিল? নাসিমার যে আপডেট ভিডিওটা, সেই আপডেট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা অনেক কিছুই ঠিকমতো বুঝে উঠতে পারিনি। বিশেষ করে আমাদের স্টুডিওটা খুবই ছোট একটা স্টুডিও। এখানকার কোন অ্যাঙ্গেলে ক্যামেরা গেলে, কিভাবে গেলে বা কিভাবে এটাকে ক্যাপচার করলে মানে বেস্ট আউটপুটটা বের করা যায়, সে ব্যাপারে আমরা বিভিন্ন রকমের চিন্তা করছিলাম। এবং আমার মনে হচ্ছিল যে যেহেতু আমাদের স্টুডিওটা 100% সাউন্ড প্রুফ না, সেহেতু বাইরে থেকে আমি যখন ইন্টারভিউ করছিলাম, নাসিমার বাবা তো আসেননি, মাকে যখন ইন্টারভিউ করছিলাম, তখন আমার বদ্ধমূল ধারণা হচ্ছে নাসিমা ভিতর থেকে শুনেছে, এবং শোনার ওই মুহূর্তে ওর যে অভিব্যক্তিটা, সেটা আমার দরকার ছিল খুব 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 বেশি, যে আসলে ও শোনার সঙ্গে সঙ্গে ওর ভেতরে রিফ্লেকশনটা কি হচ্ছে। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হনুফার ক্ষেত্রে, যে হনুফা এখানে থাকবে ভিতরে, এবং হনুফাকে একটা ক্যামেরা ফলো করবে অলওয়েজ। যে আসলে আমরা যখন বাইরে ওর যারা আত্মীয় যারা আসতেছেন তাদেরকে যখন আমরা ইন্টারভিউ করবো, যখন পুরো বিষয়টা আমরা জানবো, তখন হনুফাও কিছুটা জানবে। অবশ্য হনুফা জানবে না যে তাকে ক্যামেরা ফলো করছে, এবং ওই সময়টাতে আসলে হনুফার ভেতরের কি অনুভূতিটা হয়, যতটুকু ও শুনতে পাবে বাইরে থেকে, খুব বেশি শোনার কথা না, যতটুকু শুনতে পারবে বা ওই সময়টা তো কি করছে সেটা আপনারা দেখতে পারবেন নোমান যেভাবে বসে আছে এই ক্যামেরাতে। তো আমি আজকে পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এবং শুরুতেই যেটা হয়, নোমান যেহেতু বসে আছে, আমি নোমানের কাছ থেকে একটু জানি যে নোমান, আমরা হনুফার যে ভিডিওটা করলাম, আমরা যতদূর জানি যে হনুফাকে চুরি করে নিয়ে আসা হয়েছিল লাকি নামের সম্ভবত একটা মহিলা, এবং ওর যে ঘটনাটা বলেছে বিস্তারিত। তুমি প্রথমে আমাকে বলো যে খোঁজটা আসলে কিভাবে পাওয়া গেল? সবচেয়ে বেশি সহজ ছিল কি তার লোকেশনটা বোধহয় আইডেন্টিফাই করা ছিল? আসসালামু আলাইকুম। আসলে প্রথম যখন এই ভিডিওটা দেওয়া হয়েছে তার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মানে কমেন্ট গুলো ছিল যে এটা এই জায়গা, এটা ওই জায়গা, কায়দার চর, এই নিয়ে অনেকটা ইয়া ছিল। পরবর্তীতে হয়তো কেউ একজন কমেন্ট করেছে, এবং সেই কমেন্টের বেসিসে অনেকেই দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে আমাকে সেটা স্ক্রিনশট পাঠিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড আরিফ ভাই অনেক কাজ করেছে, জলিল ভাই, যারা আছে সবাই কাজ করেছে। পরবর্তীতে আর কি এটা খোঁজ পাওয়া গেছে। ফার্স্ট কে আইডেন্টিফাই করেছে? আরিফ ভাই। আইডেন্টিফাই বলতে কি, যে লোকটাকে পেয়েছে সেই লোকটা মানে আরিফ ভাইয়ের সাথেও কথা বলতে চায় না, আমার সাথেও কথা বলতে চায় না, ডিরেক্টলি আপনার সাথে কথা বলতে চায়। তো জাহাঙ্গীর নাম ছিল, জাহাঙ্গীর, রাইট। সেক্ষেত্রে আপনি যোগাযোগ করেছেন, আমি ফোন দিলাম। তো পরবর্তীতে আপনি আমাকে জানিয়েছেন, এবং আমিও ওনাকে ট্রাই করেছিলাম, যাই হোক কোনো রিচ করতে পারিনি। তো এইভাবে আর কি পাওয়া।
আর সবচাইতে মজার বিষয় হলো যে না, এর পরবর্তীতে উনি কি করে? মানে জাহাঙ্গীরের সঙ্গে তো আমি কথা বললাম, তারপরে কি তোমাদেরকে ইনফরমেশন গুলো দিল উনি, নাকি উনি চুপ হয়ে গেল? না, উনি চুপ হয়ে গেছে। পরবর্তীতে আরিফ ভাই আমাকে নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আরিফ ভাই কিভাবে কালেক্ট করলো? আরিফ হয়তো জাহাঙ্গীর ভাইয়ের সাথেই কথা বলেছে। বিস্তারিত কথা বলেছে। হ্যাঁ, আমি আর এটার ভিতর কথা বলিনি, কারণ আমি বললে হয়তো বা ওনার মনে সন্দেহ জাগতে পারে, যার কারণে আমি আর ডিস্টার্ব করিনি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, যখন একটা ক্লু বের হয়, মানে আমার 2-3 জন সোলজার আছে, বিশেষ করে নোমান অফিসিয়ালি ইনভলভ, এরপরে আরিফ আছেন ভলেন্টিয়ারলি কাজ করছেন, জলিল ভাই রিসেন্টলি খুব অ্যাক্টিভ আছেন। তো এরকম আরিফ, জলিল বা আরও যারা আসতেছেন, এরা মোটামুটি অ্যাক্টিভ থাকে। কোনো সমস্যা নাই, আপনার যদি সন্দেহ হয় এদের কাউকে ইনফরমেশন দেওয়ার জন্য, আপনারা ওদেরকেই জানাবেন যে ভাই আমি কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলবো, আমি ডিরেক্টলি আপনার সঙ্গে ফোন দিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। বাট আমি পারমিট করে দেওয়ার পরে যদি আমি অ্যাসাইন করি কাউকে যেন আপনি আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেন বা নোমানের সঙ্গে কথা বলেন, তখন আপনারা ওনাদেরকে সহযোগিতা করেন। নইলে আমি আসলে এতগুলো কাজের মধ্যে ইনভলভ থাকি, তো সত্যি কথা বলতে যেটা খুব কনসেন্ট্রেশন দিয়ে, খুব মনোযোগ দিয়ে হয়তো আমি ভাবে সময় দিতে পারি না, যে কারণে এদেরকে অ্যাসাইন করা। সো আপনারা এদেরকে কোঅপারেট করবেন। জি, তারপর কি হলো? তো তারপরে মানে আমি ওনাদের নাম্বার পেলাম, ফ্যামিলি এটা তোমাকে আরিফ ভাই প্রোভাইড আরিফ করলো? ভাই। হ্যাঁ, তো আমি টুটুলের কাছে ফোন দিলাম। টুটুল ভাই তখন পর্যন্ত ভিডিওটা দেখেনি। তো বললো যে হ্যাঁ, ওনার হারিয়ে গেছে, একটা বোন হারিয়ে গেছে। তো পরে ওনার চাচাকে ফোন দিলাম আমি। তখন ওনার চাচা শিওর হলো, ওনার চাচা দেখেছে ভিডিওটা। তো উনি আমাকে মানে শিওরিটি দিল যে হ্যাঁ, এটাই ওনার ভাস্তি। তো জিজ্ঞাসা করলাম ওনার বাবা মা কোথায়, তখন বললো যে ওনার বাবা মা মারা গেছে। এটা একটা দুঃখের খবর, কিন্তু এটা হনুফা এখন পর্যন্ত জানে না। এবং হনুফার সাথে ওনাকে যখন প্রথম খবরটা দেয় ওনার হাজবেন্ডকে যে পাওয়া গেছে এবং আপনার কারোর সাথে যোগাযোগ করবেন না, ঠিক আছে, ওনার হাজবেন্ড। হনুফা একটু পরে আমাকে ফোন দেয় যে ভাইয়া পাওয়া গেছে। আমি বলছি হ্যাঁ পাওয়া গেছে বলছে। তখন আমি বললাম যে আপনাদেরকে সোমবারে আসতে হবে। তো ওনার একটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমার বাবা মা আসতেছে। আসলে কি, মানুষকে কিছু সময় সাসপেন্ড রাখার জন্য আমি মানুষকে বলি না যে কে কে আসতেছে, কিন্তু এখানে আসলে সাসপেন্ড কি বলবো, মানে আমার তখন এতটা কষ্ট হয়েছে যে আমি বলতে পারিনি যে আপনার বাবা মা নাই। কারণ যে মহিলাটা 20 বছর 22 বছর অপেক্ষা করে আছে যে তার পরিবারের কাছে ফিরে যাবে, কিন্তু বাবা মাকে দেখবে, কিন্তু সেখানে গিয়ে যখন দেখবে যে তার বাবা মা বেঁচে নেই, আসলে সেই কষ্টটা আসলে তখন অনুভব করেছি যে কতটা কষ্ট মানে উনি পেতে পারে। তো কারা কারা আসতেছেন? তো ওনার ভাই আসতেছে টুটুল, আর 2 চাচা আসবেন। আচ্ছা, এখন পর্যন্ত আমরা এটাই জানি। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আরো বিস্তারিত গল্প ওনারা যখন উপস্থিত হবেন এখানে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমরা অনুরোধ করব শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং এই ফাঁকে আপনাদেরকে বলে নেই যে আপন ঠিকানাতে আপনারা যদি অংশগ্রহণ করতে যান, দুইভাবে আমরা এখানে কাজ করছি। একটা হচ্ছে হারিয়ে যাওয়া ছেলে মেয়ে যারা ছোটবেলায় হারিয়ে যায়, তাদের যদি কিছু মনে থাকে, লাইক কিছু ক্লু মনে আছে, ওই ক্লুর বেসিসে আমরা ভিডিও তৈরি করি এবং তাদের ফ্যামিলিকে আমরা খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করি। আরেকটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা আনতে পারিনি, কিন্তু আমরা বারবার অ্যানাউন্স করছি, সেটা হলো ধরেন পরিবার থেকে কেউ উদ্যোগ নিয়েছে, তার পরিবারের কেউ একজন হারিয়ে গেছে, তাকে খোঁজ করছেন। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমত আপনার জিডি কপি লাগবে, যে ওই সময় আপনি জিডি করেছেন কিংবা পরবর্তীতে আপনি জিডি করেছেন, সেই জিডির কপি সহ ব্লাড কানেক্টেড কেউ, অর্থাৎ হারিয়ে গেছেন যিনি, তার রক্তের সম্পর্কের কেউ একজন অভিভাবক পর্যায়ে এসে এখানে এসে ভিডিও করতে হবে। তো আমি এই দুই পক্ষকেই বলবো শুধুমাত্র একটা মেইল অ্যাড্রেস আপনারা মেইল করবেন, এবং এই মেইল অ্যাড্রেস ছাড়া অন্য কোনো জায়গাতে মেইল করলে আমরা সেটা খুঁজে পাবো না এবং আমরা সেটা গ্রান্টও করবো না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই মেইলে এই সম্পর্কিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে যদি কেউ মেইল করেন তাহলে আমরা ওটাকে ব্লক করে দিই, এবং যাতে করে পরবর্তীতে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন। এটা করাই হচ্ছে শুধুমাত্র কাজটাকে স্মুথ করার জন্য। এটা হচ্ছে বিষয়। তো মেইল অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। নিজের পরিবারকে খোঁজ করবেন, তারা শুধুমাত্র স্টোরিটা লিখবেন কিভাবে হারিয়ে গিয়েছিলেন, খুব ছোট করে কি কি ক্লুজ মনে আছে, এবং ফোন নাম্বার, দুপক্ষই অবশ্যই ফোন নাম্বার দিতে ভুল করবেন না। তো আমরা অপেক্ষা করি। আর আরেকটা বড় বিষয় হলো যে লাস্ট 2টা এপিসোড 2 এবং 3 হনুফা এবং রাসেল দুইজনের কিন্তু একসাথেই পাওয়া গেছে বলতে গেলে। আলহামদুলিল্লাহ। এবং রাসেলের যে ঘটনাটা, এটা আমি একজন ব্যক্তিকে থ্যাঙ্কস দিব, যাই হোক এটা আমি আগে থেকে বলবো না, কারণ রাসেলটা নিয়ে আমি এখনো কনফিউজ। হনুফারটা নিয়ে আমি কনফিউজ না, এই একটাই কারণ, সেটা হচ্ছে তোমার হনুফার যেটা হয়েছে যে আমি বলেছিলাম যে যদি লোকেশন মিল থাকে তাহলে খুঁজে পাওয়া যাবে, কাইজার চনা কি যেন একটা বলেছিল, তো লোকেশন মিলে গেছে বা কিছু একটা হয়েছে যেটা আমরা বিস্তারিতভাবে জানবো এখন। এই হচ্ছে বিষয়। বাকি যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো পূরণ করতে চাই, এবং হয়তো খুব শীঘ্রই মানে টুটুল এবং তার 2 চাচা আমাদের অফিসে আসবেন। তবে তার আগে আমরা হনুফাকে প্লেস করব, এবং হনুফাকে এখন নোমান যে জায়গাটায় বসে আছে ওখানে বসবে, এবং তাদেরকে যখন আমরা ইন্টারভিউ করব তখন হনুফার ক্যামেরাটা চলতে থাকবে, যেটা হনুফা জানবে না। ঠিক আছে? তো যেটা বলছিলাম আসলে দুইটা যখন একসাথে হয়ে গেছে, তো আমি বুঝিনি যে প্রথমে দুইটা একসাথে হয়ে যাবে, কারণ দ্বিতীয়তে ছিল হনুফা রাসেল। তো হনুফারটা যখন পাওয়া যায়নি তখন আমি করেছি যে রাসেলেরটা হয়তো তাড়াতাড়ি পাওয়া যাবে। তো দুইটা একটু যখন লেট হয়ে গেছে তখন আমি রাতের বেলা, এটা যেদিন পাওয়া গেছে সেদিন রাতের বেলা আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিল।
তো 10 মিনিট ওর সাথে কথা বলতে লেগে আমার এই ফোনে না হলো 10 মিনিটে 20টা ফোন এসেছে, আমি 20টা ফোন ওকে সামনে রেখেই আমি রিসিভ করেছি। মানে পাওয়া গেল রাসেলের বিষয়। হ্যাঁ, রাসেলেরটাও পাওয়া গেছে, হনুফারটাও পাওয়া গেছে, এদেরটা আমি তখন কনফার্ম করছি। আলহামদুলিল্লাহ। তো তো সে দেখে বলছে, তুই বন্ধু তুই এত ব্যস্ত থাক, আমি পরে কল দিই। আচ্ছা, এখন আমাদের ব্যক্তিগত বিষয়গুলো না বলি, আমি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে অপেক্ষা করতে বলবো, অপেক্ষা করুন এবং ভিডিওর শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, ডিসক্লেমারে যে বিষয়টা বারবার উল্লেখ থাকে, আমরা ডিএনএ টেস্ট এবং লিগ্যাল ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা করি না বা করতে পারি না। তবে দুই পক্ষকেই আমরা উৎসাহ দেই যে আপনারা যদি লিগ্যালি কোনো ধরনের ব্যাপার মেনটেন করতে হয় বাংলাদেশ রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সেটা আপনারা দুজনের সম্মতিতে আপনারা সেটা মেনটেন করবেন এবং পরবর্তীতে যে কোনো ধরনের কনফিউশন তৈরি হলে অবশ্যই আপনারা নিজেদের মধ্যে ডিএনএ টেস্ট করে নেবেন। এই দুই বিষয়ে আমরা উৎসাহ দিই। আমরা শুধুমাত্র স্টোরি বেসিসে কাজ করি। এটাকে যদি আপনি সীমাবদ্ধতা বলেন আমাদের সমস্ত কিছু জেনে শুনে, তাহলে আমরা সীমাবদ্ধতা হিসেবে সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। ওকে, তো আমরা পরের পার্টের জন্য অপেক্ষা করছি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, ইতিমধ্যে হনুফা আমাদের মাঝে চলে এসছে এবং হনুফার সাথে আমরা টুকটাক কথাবার্তা বলে তারপরে আমরা তাকে সেটে নিব। তারপর এই মুহূর্তে রাস্তায় আছে যারা হনুফার পরিবার হিসেবে দাবি করেছেন, তারাও যদি আসে তাহলে আমরা তাদেরও একটা ইন্টারভিউ করবো না এখানে বসে। ওকে, তো ঠিক আছে, চলেন আমরা হনুফার সাথে কথা বলি। সালামু আলাইকুম। আমরা একটা ভিডিও করছি, তো হনুফা কেমন আছেন আগে এটা বলেন। জি, আপনি কখন জেনেছেন যে আপনার পরিবারের সন্ধান পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? কে আপনাকে ফোন করেছে? নোমান ভাই কি আপনার সঙ্গে কথা বলেছে নাকি আপনি আপনার জামাইয়ের কাছ থেকে প্রথম জেনেছেন? আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করেছিল, করার পরে আপনি তারপরে হলো জানেন। তো এরপরে কি অবস্থা, মানে জানার পরে কেমন লাগতেছে? জানার পর ভাই ভালোই লাগতেছে, কিন্তু তারপর থেকে আমরা খাওয়া দাওয়া নেই। কেন খাওয়া দাওয়া নেই? কখন দেখা হবে তাদের সাথে, কবে মিলে একটু কান্না করবো, চেষ্টা করবো ভাই, কম কথা না ভাই, কত কষ্ট বড় হয়েছি ভাই, একমাত্র আমি স্যার কেউ জানেন না, আল্লাহ স্যার কেউ জানেন। কি অবস্থা, বাসার কি অবস্থা মুরব্বী আপনি বলেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়াইফকে তো একটা ফোনেই আমার কাছে নিয়ে আসছিলেন যে ভাই এরকম করতে চাই, হ্যাঁ সেটা আমি বলেছি কিন্তু আপনাদের ওই ভিডিওতে। আজকে কি ঘটবে আপনি জানেন না, আমরাও জানি না, তবে একটা পরিবার দাবি করেছে, সেটা তো আমরা আপনাকে জানাইছি। কথাবার্তা হয়েছে আপনার ওদের সঙ্গে? কথা হয়েছে কি? না না, আমি ওদের সঙ্গে কথা হয়নি, জানেন না আপনি, তাই না? আচ্ছা, আপনাকে আমরা বাইরে রাখবো কিন্তু হনুফাকে আমরা সেটে নিব। তো হনুফা হয়তোবা আল্লাহ চাইলে এরাই আপনার পরিবার হবে এবং হয়তোবা আপনার যে ইচ্ছাটা যে পরিবারকে বুকের সাথে মেলানো, সেটা হয়তোবা পূরণ হবে। তো দেখা যাক কি হবে। আমরা তো ইতিমধ্যে ওদেরকে বলেছি, ওনারা ঢাকায় চলে আসছেন, আসলে আমরা ওদের সঙ্গে কথা বলবো বাইরে, তারপরে আপনার সাথে সামনাসামনি করাবো। ঠিক আছে, আজকে আনন্দের দিন হনুফা, আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। আমরা আপনাকে সেটে নিয়ে বসাবো, তারপর বাকিটুকু হলো আমাদের দর্শকরা দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন। ইভেন আমিও জানি না কি ঘটবে, আল্লাহ ভরসা। আপনি একটু আমার সঙ্গে আসেন, হনুফা আসেন, ওরও থাকুক বাবার সঙ্গে। আপনি ডান পাশে বসেন, আপনার ক্যামেরা সমস্যা হবে। হ্যাঁ, এটা ভালো আছে, বসাই। আচ্ছা, ওনারা আত্মীয় যারা দাবি করছে ওনারা আসতেছে, আমি বাইরে কথা বলে তারপর ভিতরে নিয়ে আসবো, আপনি এখানেই থাকবেন, ঠিক আছে? আমরা ওনাদের জন্য ওয়েট করতেছিলাম, সম্ভবত ওনারা চলে আসছে। আসসালামু আলাইকুম, বসেন। বসেন, আর কে আসছে? বসেন, দরজাটা বন্ধ করে দাও।
কে কে কার নাম কি একটু প্রথমে একটু পরিচিত হই। আপনাদের এই মাস্কটা একটু নামাইতে হবে যে। জি, আপনার নামটা একটু। আমার নাম মোহাম্মদ টুটুল। আপনি টুটুল? জি ভাই। আচ্ছা, আর আপনি? আমার নাম আছে ইসরাফিল। ইসরাফিল। কি হন আপনি? যে আপন চাচা? হ্যাঁ, আপন চাচা। আপন চাচা। আপনার? নুরে আলম আকন্দ, ডাকনাম ক্ষুদিরাম। ক্ষুদিরাম। কি হন আপনি পরিচয়? আমি চাচা হই, আপন চাচা? মানে বাবার মেয়ের বাবার মামাতো ভাই আমি। আচ্ছা, একটু মানে সম্পর্কে চাচা আর কি। হ্যাঁ, চাচা। বাট উনি হচ্ছেন আপন চাচা আর আপনি হচ্ছেন আপন ভাই। চেহারা তো মাশাআল্লাহ মিল আছে। তো আপনি ভিডিওটার খবর এখানে এসে বসেন, আপনি আসুন। হ্যাঁ, আমাকে একটু বলেন তো এই খবরটা কোথায় পেলেন, কিভাবে পেলেন, আমাকে একটু বিস্তারিত কথা বলুন। খবরটা ভাই আমি আমার চাচা দেশে থেকে ফোন দিয়ে বলছে যে তোমার বোনকে পাওয়া গেছে ঢাকায়, যে তুমি একটা বাইরে ভিডিও ছাড়ছে, মানে ফোনে দিয়ে বলছে ভিডিও ছাড়ছে, ভিডিওটা তুমি দেখো। পরে আমি দেনপাড়া কাজে ছিলাম, কাজেতে পরে আমি সন্ধ্যার পরে আসছি, মানে অনেকজন ফোন দিয়েছে যে ভাই আপনি ভিডিওটা দেখছেন নাকি। আমাকে ভাই আমি তো লেখাপড়া না, এত দেখতে পারি না, আমার মোবাইলও নেই। তো ভাই আমি বাসায় যাই, আমার মুক্তি স্কুলের সামনে একটা দোকান আছে, দোকানের যা বলছে যে ভাইয়া আমার একটা ভিডিও ছাড়ছে কি ভাই আমাকে চিনতেন? জি না, মানে ওই পুনরা বলছে যে পরে আমি বলছি যে ভাইয়া এই ভিডিওটা একটু দেখান আমারে। পরে আমার দেখাইছে, দেখানোর পরে আমি বুঝতে পারছি, দেখছি। চিনতে পারছেন নাকি? চিনতে পারছি, মানে চেহারা। জি, আমার আব্বা নাম। আপনার বোনের ছোট না বড়? আমি নাম বড়, আর আরেকজন আছে ছোট। আপনি সবার বড়? জি। তার মানে আপনি ঘটনা ছোটবেলা থেকে জানতেন আপনি? আপনার কি মনে আছে ও কিভাবে হারাইছিল? জি, মনে আছে। একটু বলেন তো আমাকে টুটুল ভাই। আমরা এই 2 বোন আর আমি আর আমার মা ক্যান্টনমেন্টে আসি, মানে থাকি অনেকদিন ধরে থাকি। আমার মা পাকশাক করে, যে বিল্ডিং এর সাইডের কোণে পাকশাক করে, তো মেসের কাজ করে। আপনারা 3 বোন 1 ভাই না? জি, 2 বোন, মানে এরা ছোটটা দেশে ছিল। আচ্ছা। আরেকজন ছিল এই বাসায় কাজ আপনাকে নিয়ে আসছিল ঢাকাতে কাজ করার জন্য। আচ্ছা, তারপর? পরে ওই আমরা আমার মা ওই মেসে কাজ করতো, তা আমরা ওই সিঁড়িতে, মানে বিল্ডিং এর সিঁড়িতে, মানে আর্মি কোয়ার্টারের সিঁড়িতে আমরা ঘুমাইতাম। আচ্ছা। পরে মনে করেন ভাই ওই সিঁড়িতে ঘুমাইতাম। তো আমার বলতেছে ভাইয়া আমি একটু নিচে যাই প্রসাব করতে, আমাকে যাও। আমি মানে ভোরবেলা আমি ঘুমাই রয়েছি। পরে ঘুমাতে উঠছি, ওইটা আমার বোন তো নিচে গেছে, আমি আর গেছে, আমি চিনি আমার বোন, ছোট বোন, এরকম ছোট না, পরে 5-6 বছর বয়স এরকম। তাই আমার নিচে গেছে, তো এই এলাকা চিনি আশেপাশে। তাই আমি মনে করি ওই রমিজুদ্দিন স্কুলের পাশে এক ম্যাডামের বড়ি গাছ, ওইটা আমি বড়ি পারতাছি, বড়ি পায়রা নামছি। পরে 11-12 বেজে গেছে, আমার কোনো খবর নাই, মানে খোঁজা শুরু করছি আশেপাশে, খুঁজে পাই না। পরে ক্যান্টনমেন্টের ভিতরে অনেক এলাকায়, মানে আশেপাশে খুঁজলাম, মাটি কাটা ক্যান্টনমেন্টের ভিতরে, মানে খোঁজাখুঁজি করছি, পাই না। পরে তখন আপনার মা জানে না? জি না। আচ্ছা, আপনি আগে খুঁজছেন? জি, খুঁজতেছি। পরে খোঁজাখুঁজি করে আম্মু সন্ধ্যার সময় আইসে, তা আমরা বলতেছি যে আম্মু আমার বোন তো হারিয়ে গেছে। কেমনি কি আছে? আমি তো শীতে ঘুমাইছিলাম, এইভাবে এই বাইরে এসে পরে আমি আর খুঁজে পাইতেছি না। তুই কইছিলি? আমি তো বই পড়তেছি, আমি তো বলছি যে তোমার কাছে গেছে না, আর কোনো না ঘুরতে আছে, আমি আর খুঁজে পাইতেছি না। পরে আম্মু মনে করেন যে ওই অবস্থায় তারপর দিন খোঁজাখুঁজি পরে আমরা মনে করেন থুইয়া, ওই কাটে মানে থুইয়া উনিও পলাইয়া গেছে। পলাইয়া গেছে মানে ভয় পেয়েছে আমার আব্বু যদি মারাটারে। আচ্ছা। এই কারণে উনিও আমাদের থুইয়া চলে গেছে। তারপরে বোন তো হারাই গেছে। আমি ওই ক্যান্টনমেন্টে পরে এক ম্যাডামের বাসায়, আমার যে আম্মু আছে, মানে উনি আমার পালতো, মানে ওই জায়গাতে আমি কাজ কাম করতাম টুকটাক। তো ওনার ম্যাডামকে বাসায় টুকটাক কাজ করতাম, এটা আনিয়ে দিতাম। তো উনি বলতেছে যে তোর বোন তো হারাই গেছে, তুই একটা কাম কর, কি করবি? আমি কই আমি জানি আমি কি করবো, মানে স্কুলের ম্যাডাম উনি হলো যে রমজিন স্কুলের মুলজিনা ম্যাডাম, মানে উনি ইয়ে হয়ে গেছে। উনি এবারে বলছে তুই কি করবি এখন? আমি জানি আমি কি করবো, আমার বোনে খুঁজে যাবেন, আমি কই যাবো? দেশে যাক, আমি দেশে যাই কেন, আমি এনে থাকবো, আমার বোনে খুঁজবো। পরে আমি থাকলাম এই জায়গায়, থাকার পরে কয়েকদিন থাকছি আর বাসায়, থাকার পরে ওনার বাসায় এক মহিলা কাজ করতো। তে উনি বলতেছে যে রফিকের মা তুমি পোলারে নিয়ে যাও, তুমি নিয়ে গেলে তোমার উপকার হবে, তুমি নিয়ে যাও, তোমার তো একজন লোক লাগে, তুমি পিড়ামিডে বিক্রি করো, তাহলে তোমার পিড়ামিডে বিক্রি করবে না ক্যান্টিনের ভিতরে। আপনার বাবা জানছে কবে? আমার বাবা তো মারা গেছে। সেটা তো অনেক পরে নাকি তার আগে মারা গেছে? না, অনেক, আমার আপা মারা গেছে প্রায় 6-7 বছর হয়েছে। না, কিন্তু আপনার বাবা আপনি জানছে কবে যে হনুফা এরকম হারাই গেছে? হ্যাঁ, সেটা জানছে কবে? সেটা মনে করেন প্রায় কিছুদিন পরে, 5-6 দিন পরে জানছে। তারপরে কি করছে উনি তো আর সহজ মানুষ তো দেশে আসতে পারে না, একবার আসার পরে মনে করেন। আপনার মা তখন কি পলাতক ছিল? জি, তখনও পলাতক? পলাতক, জি। আপনার মাকে পাইছেন কবে? আর পাই নাই, মনে করেন যারা আসেনি তারা আশাঘাত করে নাই। এরপরে কবে আসছে? মাঝে একবার দেশে আমরা গেছিলাম, আমি গেছিলাম, আমার বোন তো হারাই গেছে মাঝখানে, প্রায় 7-8 বছর আগে গেছি দেশে। দেশে যাওয়ার পরে আমার আব্বুর সাথে দেখা করে আইছি।
তো আমার দাদু দাদি আমার নানা বাড়ি মানে আমার নানা বাড়ি আমার মার বাড়ি এখানে আর ফুর বাড়ি পাশাপাশি। তে উনি আমার ফুর বলতেছে টুল তোর না তোর মা না আইছে ঢাকার থেকে। আচ্ছা, কত বছর পরে? প্রায় 7-8 বছর পর। 7-8 বছর পরে আপনার বোন হারিয়ে যাওয়ার পরে সে শুধু নানা বাড়ি আর মার বাড়ি আসছে না, কিন্তু 7-8 বছর সে পালায় ছিল। জি, তারপর আর মার বাড়ি আসছে। হ্যাঁ, আসার পরে মানে আপনার নানা বাড়ি আসছে? জি, নানা বাড়ি আসছে। আমি পরে গেছি আমার মানে আমার মা আমার বোন ওই ছোটটা আমার সাথে ওই যে জনুফা মানে আমার দাদির কাছে বড় হয়েছে ছোট থাকতেই। তো ওনার কাছে তো উনি বলতেছে যে জনুফা তোরে আমি আর আমার দাদি বলতেছে তোরে আমি আর দেশে নেব না, তোর মাকে যদি থাকা যায় না। আমার ছোট বোন অনেক চিকার পাকা না, আমি থাকবো না। মানে ছোট থাকতে আমার দাদি লালন পালন করছে, তো দাদির সাথে কিছু বোঝে না। পরে মনে করেন আমার বলতেছে টুল তোমার মার কাছে যাও। আমি আমার মার কাছে যাই নাই কিছু কিছু আমার ছোট বোনের থুয়ে আমার 2-3 বোন থুয়ে উনি চলে গেছে। উনি কি পালায় কি করছিল? পরে বিয়ে করছিল আরেকটা নাকি? এটা ভাই আমি তো সঠিক বলতে পারি না। আপনার বাবা মেনে নিয়েছিল পরে ওনাকে? আর আমার আব্বুর কাছে উনি আর যায় নাই পরে। আর এই ঘটনার পরে আর যাই নাই? জি না। ও মাই আল্লাহ, আজ পর্যন্ত জানি। আপনার মা কোথায় আছে? আমার মা কোথায় আছে এখন আমি সঠিক বলতে পারি না। আমি তো দেখা সাক্ষাৎ করি না। নানা বাড়ির কাছে একবারই গেছিলাম, ওনার সাথে একবারই আমার দেখা হয়েছিল, আর পরে আর দেখা হয়নি। বেঁচে আছে আপনার মা? এটা আমি বলতে পারি না ভাইয়া। এই ঘটনার পর এরকম অবস্থা দাঁড়াইছে? জি। কি বলেন এগুলা? আমি তো পুরো টাস্কি খাই গেলাম, আর কিছু বলার নাই আমার মুখে। উনি যা বলছে সব সত্য বলছে? সব সত্য বলছে। আপনি সত্য বলছে, যা বলছে ও সত্য বলছে। আমার কাছে সব সত্য বলছে? আমি একটা করে দিলে একটা না, সেটা ঠিক আছে, আপনার পরিচয় পরে নিব। উনি যা বলছে সেটা সব বলছে? হ্যাঁ, সব সত্যি সত্যি বলছে। এর মানে পরবর্তীতে আপনার বাবার বিয়ে শাদী করছিল? জি না, আমার বাবা বিয়ে শাদী করে না? জি না। আপনার বাবা খুঁজে নেয় আপনার মাকে? আমার মাকে খুঁজে নেয় বলতে আমার বাবা অনেক সহল সুরা ছিল। উনি আবার সহল সুরা ছিল মানে ঢাকা শহরে আর ওদিকে নানা বাড়ির দিকে গেছে নাকি বলতে পারি না। আমি তো আর যা জিজ্ঞেস করতে তুমি আমাকে একটা ইনফরমেশন দিলা যে মারা গেছে। ওই পক্ষ থেকে আমাকে এটাই জানানো হয়েছে। কোন পক্ষ থেকে? এদের পক্ষ থেকে? তা আপনারা আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলেন যে মা মারা গেছে। এটা কিভাবে ইনফরমেশন দিলেন? জি, আমার মা তো মারা যায় না, মানে বেঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারি না। মানে আমি ভাই মানে আমি যে সময় দেখছি 7-8 বছর আগে, মানে ওই আমার বোন নেওয়ার পরে এরপরে আমার সাক্ষাৎ হয় নাই, আর আমার নানা বাড়ি যাওয়া হয় নাই। তা আপনার মেয়ে আপনার কি বলে আপনার বোন হারায় যাওয়ার পর্যন্ত আপনার মার কোনো হাত ছিল না? ঘটনা যেটা শুনছেন আপনি শুনছেন পুরো ভিডিওটা? ভাই আমার মার হাত ছিল না কি মানে আমরা ক্যান্টনমেন্ট আমার বোন আমার সঙ্গে ছোট দেশ থেকে আসি। আপনার বোনের পুরো ঘটনাটা আপনি শুনেছেন ভিডিওতে? আমরা দেশ থেকে সঙ্গে আসি। সেখানে আমি বলি আপনাকে, আপনার নিজে থেকে তো আপনাদের কখনো আপনার মা অন্য কোথাও দিতে দেওয়ার চেষ্টা করেছে, কাজে দেওয়ার চেষ্টা করেছে? আমার শুধু একটা বোনটে বাসায় কাজে দিয়েছিল। আপনার বোনকে? জি। আর আমরা 2 ভাই বোন মার কাছে ছিলাম। কখনো অনাদর করতো, কখনো ঝামেলা করতো, না আমাদের করতো না? তাহলে আপনারা কেন ওনাকে খুঁজলেন না? নানা ভাই আমরা খুঁজছি, আমরা গেছিও, উনি আমাদের মানে এরকম মানে ঘেরাও করে নাই, মানে গ্রাহ্য করে নাই। নানা বাড়ির লোকজন জানে এই ভিডিও সম্পর্কে? জানে না, বলতে পারি না। ওনারা মানে কি পরিবারের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক না? আমি মাঝে মধ্যে আমি যে বিয়ে করছিলাম এরপর আমি আমার পরিবার নিয়ে গেছিলাম। আমার মামার এরকম। আপনার কে বেঁচে আছে? আপনার বাবা বেঁচে নাই, আর কে বেঁচে আছে? আমার মা বেঁচে আছে। বেঁচে আছে? মা বেঁচে আছে কিনা আপনি জানেন না? এই ঘটনার পরে আপনাদের এই অবস্থা দাঁড়াইছে? আবার ভালো করে বলেন, লক্ষ লক্ষ মানুষ দেখবে কিন্তু এটা। জি। আচ্ছা, আমি একটু বাকি বিষয়গুলো একটু মিলাইতে চাই। ময়মনসিংহের থেকে গাড়ি করে ঢাকায় এসেছিলেন? আমরা মেইন বাড়ি হলো আগে জামালপুর। আচ্ছা, কায়দারচর এটা কোন জায়গা? কায়দারচর হনুমানচর। জামালপুর তো আগে ময়মনসিংহের মধ্যেই ছিল। জি জি, এক জায়গায় ছিলেন। আচ্ছা, কায়দারচর হনুমানচর। জি। আচ্ছা, মেসে রান্না করতে এগুলো সব ঠিক আছে? জি ঠিক আছে। 3 ভাই 1 বোন। আপনার নাম টুটুল, আরেকটা নাম আছে আপনার? নূর ইসলাম। বোন হামিদা, হনুফা, জনুফা। হনুফা তো এই যে মাঝখানে বসে রাখছে স্টুডিওতে। আর জনুফা কোথায় আছে? জনুফা আছে নওগাঁ মান্দা ফেরিঘাট। জনুফার সঙ্গে কোন মায়ের যোগাযোগ নাই? না, কেউ সাথে যোগাযোগ না। ও আমার দাদির কাছে বড় হয়েছে। আর হামিদা? হামিদা আমার ফুফুর কাছে বড় হয়েছে ভাই। এই ঘটনার পর থেকে এরকম সবাই আলাদা আলাদা? জি। ওরা জানে যে আপনার বোনকে পাওয়া গেছে এরকম? ওনাদের আমি ফোন দিয়ে বলছিলাম। ওরা কি বলে? প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া কি মানে বলতেছে যে এতদিন পর কেমনে আসলো, কি আসে বিষয়। আমি ওই সময় ছোট ছিল। ওরাও। আচ্ছা, আপনি আরেকবার বলেন তো, ভিডিও খবরটা আপনাকে কে দিছে? ভিডিও খবরটা আমার ফোনে বলছে। ফোনে কে বলছে? ফোনে আমার চাচা বলছে যে তোমার বোনকে পাওয়া গেছে ঢাকা শহরে। চাচা দেখছে এটা আপনার? হ্যাঁ, আমার চাচা দেখে এটা জানাইছে। আচ্ছা, চাচা জানাইছে। চাচা কোথায় থাকে? চাচার নাম? চাচা আমার চাচার নাম হলো বিলু। বিলু কোথায় থাকে উনি? ওই হনুমানচর থাকে। উনি দেখেছে ভিডিওটা নাকি উনি কার মাধ্যমে জেনেছে? মাধ্যমে জানছে না, মানে বলছে যে টুটুল তোমার বোনকে ঢাকা পাওয়া গেছে, এই তোমাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তোমার ফোন দিবে। তা আমি অনেক কাজ করতেছি, আমার ফোন দিছে, কিছু করে ফোন দিছে যে আমরা বোন কিভাবে হারাই গেছে। তা আমি বললাম যে ভাই আমরা ক্যান্টনমেন্টে থাকতাম, সিঁড়িতে ঘুমাইতাম, হারাই গেছেন থেকে এই ব্যাপার। তখন আমরা বোনকে খুঁজছেন। আমি ভাই খুঁজছি, খোঁজার পরে আমরা পাই নাই। তা আমি এখন আমরা কই আছেন? আমি কই ভাই আমি তো আছি বাসনটেক, আমরা বাসনটেক থাকি। তাই বলার পরে অনেক তারপরে সম্পর্ক আগাইছে। ঠিক আছে, আপনাকে দেখলে কি আপনার বোন চিনবে?
আমার দেখলো বেশি আমার বোন তোর সঙ্গে 5-6 বছরের বয়স। আপনার তখন বয়স কত? আমার প্রায় 10-11 এরকম হইতে পারে, কি 12 এরকম, এর বেশি হবে না, কম হইতে পারে। ঠিক আছে, আমি একটু ভিতরে ঢুকি, ওনাকে নিয়ে আসো 1 মিনিট। আমি স্টুডিওতে যে দেখি কি অবস্থা, শুনে সমস্ত কিছু আমি ডাকলে তারপর আসবো। অনুফা, কি অবস্থা আপনার? কিছু শুনতে পারছেন এখান থেকে? কিছু শুনতে পারেন নাই? আচ্ছা, এক লোক ঢুকবে ভিতরে। হ্যাঁ, আচ্ছা অনুফা, আপনি যেহেতু ভিতরে থেকে কিছুই শুনতে পারেন নাই, এটা আমার নিজের জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয় শুনলেই বরং ভালো হইতো। ঠিক আছে, আমি পুরো ঘটনাটা আবার রিপিট করবো দরকার হলে, আপনাকে পুরো বিষয়টা বোঝানোর জন্য। তো আপনার পক্ষের যারা আপনাকে দাবি করছে, তাদের পক্ষের একজনকে আমি ভিতরে নিয়ে আসতেছি। তার কাছ থেকে পুরো ঘটনাটা জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি ঘটেছে না ঘটেছে। ঘটনা খুব কমপ্লেক্স, হ্যাঁ, খুবই জটিল একটা ঘটনা। তো আমি আগে ওনাকে নিয়ে আসি, আপনি দেখেন ওনাকে চেনেন কিনা। উনি তো আপনাকে চিনে এখানে এসছে, কিন্তু ওনাকে চেনেন কিনা আপনি দেখেন। ডাক্তার সহ ওনাকে নিয়ে আসো, শুধু নিয়ে আসো। বসেন। তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, কই আসলি? ওরে ভাই রে, আমার তো বুঝলে বলতে ভাই, তোরা কই আসলি? ওরে ভাই, আমার ভাই, আমার তো ভাই। বলতে আমার তোমার মনে না আমি ছেড়ে বলেছি, মা তুই ঘুরছি আর ঘুরছি, আমি আমার ভাই না। কষ্ট করছি রে ভাই, আমি তো আমাদের ক্যান্টিনের নেয় নাই কেউ, আমি তো চিনি না। ভাই আপে কো তো মারা গেছে রে ভাই, দেখতে পারবে রে ভাই, কি করে রে ভাই, আমার আপা কই, আমার আপা কই ভাই, আমার আপা কই, ওরে ভাই আমার আপা কই ভাই, আমার আবার আমি ঠিক মতো খাওয়াতে পারি না, আমি দেখতে পারি না। আবার আমি 10 বছর 12 বছর 8 বছর 7 বছর পরে পরে একবার আব্বা তো মরতো, আমি খবরও পাই না। কি আমার মাইকো, আমার মাইকো ভাই, আমার মাইকো মা তো আঙুল দিয়ে গেছে আমার ভাবে গো, আমি বলে দিয়েছি আমার আব্বার কাছে যাবো, কত কষ্ট করছি রে ভাই, কেন ঘুরে ঘুরে মাঝে পিঠা পাচ্ছি, আমার আমার মাই গো, আমার মনে রাখো, ভাই আমি তো ভাই কিছু পাইলাম না, আমি তো এতে পেয়ে গেলাম গো ভাই, আমি কি লিখে পাইলাম না পাইলে তো ভালো ছিল। আচ্ছা একটু শান্ত হইতে হবে, হ্যাঁ। টিস্যু দাও। অনুফা একটু ওরে আল্লাহ, ওরে আল্লাহ,
ওরে আল্লাহ আমার বাবাই কই, আমার বাবাই বলে না কি কই তো তুমি যাবে দাস ভাই, আমার বাবাই কই। অনুফা শুনেন, অনুফা শোনেন, একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, যে কোনো পরিস্থিতির জন্যই তো আমাদের আসলে 20 বছরের মানুষের দেখেন, কি রে ভাই, একটু শোনেন আমার কথাটা, একটু শোনেন, আমার বাবাই কই, কি রে ভাই, শোনেন আমার কথাটা শোনেন। ভাই যে কোনো আমি তো কিছু পাইলাম না। আপনি ভাই পাইছেন না, আপনি ভাই পাইছেন, আপনার বোন আছে, আমার কথাটা আগে একটু শোনেন। অনুফা একটু শুনতে হবে, আমরা সবাই লক্ষ লক্ষ মানুষ আপনাকে এই মুহূর্তে দেখতেছি, আপনি একটু শোনেন। আপনার যেসব তথ্য আপনি দিয়েছিলেন সেই সব তথ্যের বেসিসে আমরা এখানে সমস্ত কিছু মিলায় একটা পরিবারকে নিয়ে আসছি। কিভাবে কি হয়েছিল আপনি পুরো ভিডিও দেখলে বুঝবেন। হনুফা নিজেকে কন্ট্রোল করতে হবে, একটু কথা শোনেন। হ্যাঁ, আমার কথা একটু শোনেন। অনেক ভালো সংবাদ আছে, অনেক ভালো সংবাদ আছে। সেটা হলো যে আপনি প্রথম কথা হচ্ছে আপনি আপনার পরিবার পাইছেন, শিকড় পাইছেন। আপনি তো বলছেন না 20টা বছর আপনি কি কষ্ট করছেন, হ্যাঁ, একটা পরিবারের কাছে বড় হয়েছেন, তাই না? আজকে অন্তত শোনেন, আপনার মা বেঁচে আছে, আপনার মা বেঁচে আছে কিনা বা মারা গেছে কিনা এটা আমরা জানি না, তবে আপনার মা যদি, অনুফা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু শোনেন প্লিজ। আপনার মা যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটা দেখবেন এবং আপনার মাকেও ইনশাআল্লাহ আমরা সবাই মিলে খুঁজে বের করবো, ঠিক আছে? শোনেন আগে আমার কথাটা শোনেন, আমার কথা। আচ্ছা শোনেন, এরকম অনেক কেস থাকে অনুফা, এরকম অনেক কেস আমরা পাইছি, যেটা পাওয়ার পরে হয়তো কিছু থাকে না, বাবা মারা যায়, মা বেঁচে থাকে না, এরকম অনেক কেস হয়। কিন্তু এটা ঠিক তো, আপনি এতদিন পরে আপনার রক্তের সম্পর্কে কাউকে না কাউকে তো পাইছেন, আপনার ভাইরে পাইছেন, আপনার বন্ধুটাও আছে, বন্ধুটা তো জেনেছে না, ভিডিওর মাধ্যমে জানছে, ওরাও ওনার সঙ্গে যোগাযোগ করবে। এখন অনুফা আপনি আমাকে একটু বলেন, আমার দিকে তাকান, একটু আমাকে বলেন, এটা কি নিশ্চিত আপনার ভাই? ওইটা আমার ভাই। কোন এর নাম বলতে পারেন না? কোন ভাইয়ের নাম কি ছিল? আমার ভাইয়ের নাম টুটুল নুর ইসলাম। নুর ইসলাম, হ্যাঁ, ওই একটাই মাত্র ভাই, 3 বোনের 1 ভাই। আচ্ছা, আপনি বলছিলেন যা বলছিলেন সবকিছু ওনার সঙ্গে মিলছে। ক্যান্টনমেন্ট থেকে হারাইছেন, ময়মনসিংহ থেকে গাড়ি করে ঢাকায় আসছেন, এটাও মিলছে। মা মেসে রান্না করতো ক্যান্টনমেন্ট এরিয়াতে, সেটাও মিলছে। ময়মনসিংহ হনুমানচর কায়দার চর, এই হনুমানচর কায়দার চর এটা কি একই জায়গা নাকি আলাদা জায়গা? না ভাই, মানে অল্প একটু, বেশ কম না, মানে অল্প একটু, মানে এটা মানে হনুমানচর, এটা হলো কায়দার চর, লগে হনুমানচর কায়দার চরে কি আপনাদের বাড়ি এখনো আছে? জি। আচ্ছা, ওখানেই আপনাদের বাড়ি? জি। আচ্ছা, এই বাড়িতে যাইতে হলে কি করতে হবে, কার বাড়ির ঠিকানা বলতে হবে? ওখানে হনুমান এই দিক দিয়ে যদি বাসে যান তাহলে যাইতে হবে, যদি মানে হনুমানচর কায়দার চরে গিয়ে আপনার বাড়িতে যাইতে হলে কি ঠিকানা বলতে হবে? ঠিকানা বলতে হবে, এদিক দিয়ে ট্রেনে করে নুরুন্দি নামতে হবে। হ্যাঁ, নুরুন্দি নামলে এ পাশে নদীর উপরে হনুমানচর কায়দার বললে, হনুমানচর বললেই হবে। আচ্ছা, যা বললেই হবে যে কাশেম ফকিরের বাড়ি যাবো। কাশেম ফকির? জি। কাশেম ফকির আপনার বাবার নাম? না, আমার দাদার নাম। আমার বাবার নাম কি ছিল? হানিফা। জি। আপনার বাবার নাম উনি বলতে পারে নাই, বলতে পারছিলেন অনুফা? আমি হানিফ বলছিল না? হানিফ বলছিল, এই হানিফ। আর হচ্ছে হলো আপনি বাবা হানিফ বলছেন, হ্যাঁ। মা জবা মিলছে। মা ভাই সবাই সিঁড়িতে ঘুমাতো? ওই সিঁড়িতে মানে সিঁড়ির নিচে ঘুমাইতেন বোধহয়, না? সিঁড়ির মানে সিঁড়ির একটা থাকে এরকম, যে ফ্লোর আছে না, ফ্লোর আমরা এরকম সিঁড়ির উপরে একটা থাকে, ওই রকম থাকে, আপনারা ঘুমাইতেন সবাই মিলে 3-4 জন মিলে ঘুমাইতেন। কত সালের গল্প এটা, মনে আছে? এটা ভাই আমার ওই সংখ্যা ক্যান্টনমেন্টে, ওই সংখ্যা একদম তারে পাড়া ছিল, ওই সংখ্যা এরকম কড়াকড়ি ছিল না, একদম ইয়ে ছিল, ওই সময় অনেক জঙ্গল মঙ্গল ছিল, ওই সংখ্যা কলা বাগানও ছিল, কলা ওদিক দিয়ে ট্রেনে এই গাডুমে ট্রেনে তরকারি নিয়ে যেত, আমরা ওদিকে আমি ট্রেনে উঠে যে ওই কেন সরকারি মালপত্র নিয়ে যেত, হয় না যে ওই কলা মলা এটি আমরা খাইতাম। তার এই পাশে একটা ক্যান্টিন ছিল, উনি ওই ক্যান্টিনে আমি টুকটাক কাজ করে দিতাম, আমার কলা বিস্কিট ডিম মানে খাবার দাবার দিত। আচ্ছা, ঠিক আছে। তো সিঁড়িতে ঘুমাতেন এবং একটা মহিলা লাকি তাকে চুরি করে নিয়ে যায়। হনুফা, এবার আপনাকে যে কথাটা বলবো সেটা আপনার জন্য যতটা কষ্টকর, আপনার মায়ের জন্য তার চেয়ে আরো বেশি কষ্টকর। আপনার এই ঘটনা ঘটার পরে আপনার মা ভয়ে, ওনার কথা অনুযায়ী ভয়ে কিছুদিন পরে আপনাদের কাছ থেকে দূরে চলে যায়। এবং তারপরে যেটা হয়েছে যে, আগে শোনেন হনুফা, শোনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা এতটুকু পাইছি, আপনি সারা জীবন কান্নাকাটি করছেন না আপনার জামাইয়ের কাছে, এতটুকু পাইছি না, আপনার মা যদি বেঁচে থাকে বাকিটুকু আমরা ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, আগে পজিটিভ ভাবতে হবে, আমাদেরকে ভালো কিছু ভাবতে হবে। ভালো কিছু না হলে তো আপনার নিজের একটা বাচ্চা আছে না। শোনেন, আগে মনোযোগ দিয়ে শোনেন কি বলি আপনাকে। এখন যেটা হয়েছে যে চলে যাওয়ার পরে আপনার বাবা বোধহয় ওনাকে আর কখনো মেনে নেয় না, এরকম একটা ব্যাপার ছিল। দেখা সাক্ষাৎ হয় না, আর দেখা সাক্ষাৎ হয়নি। তার মানে উনি যে ভয়টা পাইছিলেন, যে কষ্টটা পাইছিলেন, ওনাকে যদি পাই তাহলে আমরা জিজ্ঞেস করতে পারবো কেন এরকম করলো। উনি সাহস করে আপনার বাবার সামনে আর যাইতে পারে নাই। আপনার বাবা তখন গ্রামেই থাকতো, আপনাদেরকে নিয়ে আপনার মা শহরে আসছিল। জি, আমাকে আর আমার বোন, আর ওটা তো আমার ওই যে বোন হামিদা, উনি আমার ওই কাজে দিছিল। এখন উনিও আমাকে ভালো করে বলতে পারতেছেন। আপনি তো আপনার নানুর বাড়ি চেনেন? নানা বাড়ি চেনেন না? নানা বাড়িতে আপনি যেহেতু ওকে পাইছেন, আপনি নানা বাড়িতে যাবেন, গিয়ে বের করার চেষ্টা করবেন যে আপনার মা কোথায়।
ওনারা কেউ বলতেছে মারা গেছে, ওনারা কেউ বলতেছে যে আর যোগাযোগ নাই, আমরা আসলে জানি না। যেহেতু আপনার এই ঘটনাকে কেন্দ্র করে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, আপনার মা পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, আপনার বাবা তো অবস্থায় মারা গেছেন, আপনার মা কোথায় এটা আপনি খুঁজে বের করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি চিন্তা করেন আপনার মায়ের কথা। আপনাকে চুরি করে নিয়ে যাওয়ার পরে আপনি সজ্ঞানে বলছেন আপনার মা কোথাও দেয় নাই, আপনাকে চুরি করে নিয়ে গেছে লাকি নামের মহিলা। তার এটার জন্য সে সারাটা জীবন নিজের সংসার বাচ্চা কাচ্চা ছাইতে সারা জীবন সাফার করছে। তো তাইলে আপনি এখন আপনার দায়িত্ব আছে, আপনি গিয়ে নানা বাড়িতে যাবেন ফার্স্ট। যেহেতু নানা বাড়িতে আসছে 6-7 বছর পর, তার মানে ওরা সবাই জানে যে ওনাদের মেয়েরা কোথায় আছে। এর কি আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনি আমাদের এখানে আবার আসবেন, এসে টোটাল আপনার মাকে সাথে করে নিয়ে আসবেন। উনি যে অবস্থায় থাকুক না কেন, যদি বেঁচে থাকে ওনাকে সাথে করে নিয়ে আসবেন, নিয়ে এসে আজকে নিয়ে এসে আপনি আমাদেরকে জানাবেন যে কি ঘটছে। আর যদি বেঁচে নাও থাকে তাও আপনি আসবেন, পুরো ঘটনা বের করবেন। এতটুকু আমরা করছি, বাকিটুকু আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন ভাই, আপনাকে জন্যই তো পাইছি, আর আল্লাহ লেগে পাইছে ভাই। ভাই আপনারা বড় ভাই আমার, কত কষ্ট করছে ভাই, কত কষ্ট করছে ভাই। কেটে মেটে কি দর জ্বালা, ইট খাইছি, মাটি খাইছি, মাঝির কাছে হাত পাচ্ছি, চাইয়া খাইছি, কাপড় পাই নাই পিন্দার মতো, খাইতে পাই নাই। আপনারা কোথায় থাকেন অনুফা? আপনার ঠিকানাটা একটু বলেন তো। আমরা তো কি বলে কি আপনার আশকোনা। আশকোনা কোথায়, এটা কিভাবে যাইতে হবে আপনাদের বাসাতে? এটা তো আমি বলতে, আমি তো অত কিছু চিনি না, কারণ বিয়ে হয়েছে 2 বছর, আমি তো বাইরে জগৎটা দেখি নাই। আপনার মনে করেন যে পাশে থাকি ওই পাশে ভাড়াও এখনো দিতে পারি নাই। আপনার জামাইয়ের সাথে, আপনার জামাইয়ের কাছ থেকে পুরো ঠিকানা আমরা নিয়ে নিব। কিন্তু আমি অনুরোধ করব আপনারা শান্ত হন, হ্যাঁ, এবং বাইরে বাসায় যান। আমার বাবা যে আমরা কত আদর করছে, আমি ওটাই বলতে পারি। বাবা কি বলতো শেষ পর্যন্ত? মায়ের ছোট সব বলে আমার আমি 2 বার গেছিলাম না 3 বার গেছি, আমার দেখলে আমার মায়েরা বাচ্চা আছে বাবা, একদিন ফিরে আসবো। আমার মা আমার আনতে চায় নাই ভাই, আমি জোর দিলে আমার ভাইয়ের লেগে ভালো লাগে গেছি, আমার বাপটা হারাইছি, আমি নিজে মারাই গেছি। ওই মহিলা আমার জীবনটা শেষ করে দিল। আপন ঠিকানা থেকে একটা মারাত্মক শেখার বিষয় আছে, সেটা হলো যে কোনো বাচ্চা দুনিয়াতে প্রত্যেকেরই পরিবার আছে, সে যেরকমই হোক না কেন। এই যে রাস্তায় যাদেরকে দেখেন বিক্রি টিক্রি করে, ওদেরও পরিবার আছে, বাপ মা আছে, সে যেমনই থাকুক না কেন। এবং এদের প্রতি আমরা যেন কখনো অন্যায় আচরণ না করি, জাস্টিস না করি। মাই গড, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ টুডে। আল্লাহ, ওরে আল্লাহ, আমরা সবার সাথে দেখা হোক, আমরা ভিডিওটা শেষ করবো আজকে। আমি আপনার আরেকজন গেস্টকে আনতে চাই, দেখলে চিনবেন। আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে অনুফা। ইন কেস অফ বাজে কোনো কিছু ঘটে গেলে আমরা খুব কষ্ট পাবো। হ্যাঁ, নর্মাল থাকেন, আমার সাথে কথা বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ওনাকে পানি দাও। আমার পেশাটা হাই হয়ে গেছে না, একটু পানি খান। ওরে আল্লাহ, পানি খান, একদম নর্মাল থাকেন। কি ভাই, আমি আর বাজে চিন্তা করা যাবে না, বাজে চিন্তা করা যাবে না, পানি খান ভাই। আমি ভাই চেয়েছি ভাই, শোনেন, একটা মাস আমি হসপিটালে ছিলাম। শোনেন আমার কথা শোনেন। আপনাকে আমরা ভালো করতে গিয়ে যদি খারাপ কিছু হয় তাহলে কেমনে হবে? আপনার তো ভাই পাইছেন, এটাও তো পাইতে নাও পারতেন। পানি খান, বন্ধ করেন এবার, এটা মুখটা বন্ধ করে দেন। দাদা তুমি থাকো এখানে, ইটস টু রিস্কি, কারণ কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আপনারা নিজেরাই দেখেছেন। তো সবকিছু মেনটেন করে আসলে এই ধরনের ভিডিও বা এই ধরনের কাজগুলো করতে হয় এবং আপনাদের সামনে উপস্থাপন করতে হয়, যতটুকু চেষ্টা করি পারফেক্টলি করার জন্য। বাট ইনশাল্লাহ এগুলো আরো দিনকে দিন আরো বেশি পারফেক্ট হবে। যতদিন আমি জানি না এটা কিভাবে আমার হাত দিয়ে তৈরি হয়েছিল, আমি বারবারই বলি যে লস্ট অ্যান্ড ফাউন্ড That's my another baby, যেটা ঢাকা এফএম এর জীবন গল্প করতে গিয়ে উদ্ভব হয়েছিল। আপন ঠিকানা ইজ আ প্রেসাইজ ফর্ম, এবং এটা আরো বেশি ইয়ে হবে। শোনেন, একটা কথা বলি শেষের দিকে এসে অনুফা, সেটা হলো আপনি যদি খারাপ ভাবেন তাহলে খারাপ। আপনি আপনার মা বেঁচে আছে কিনা, আপনার বাবা বেঁচে আছে কিনা, সারাটা জীবন এরকম একটা, আপনার বাবা যেরকম আপনাকে খুঁজতে খুঁজতে চলে গেছে, আপনি এরকম খুঁজতে চলে যেতে পারতেন। আপনি আজকে ভাই পাইছেন ভাই, আমি মরতে পাইছি, তাই না? আপনি শোনেন, আশেপাশের মানুষ যে পাশে আমার হসপিটালে নিয়ে সুস্থ এখন কথা শোনেন, আমার কথা শোনেন। এখন আপনি যদি ওইরকম খালি খারাপ চিন্তা করেন তাহলে তো আপনি আগাই যেতে পারবেন না, একটু পরে সেন্সলেস হয়ে যাবেন। আপনার নিজের একটা বাচ্চা আছে, আপনার জন্য বাইরে ওয়েট করতেছে। আপনি আমার কথাটাকে শোনেন, তারপর আপনি বাকি কথা বলেন। সেটা হলো যে আপনি ভাই পাইছেন, এই ভাই আপনার কাজকর্ম ফেলে, গ্রামের কাজকর্ম ফেলে ছুটে আসছে আপনার জন্য। আইসা বোধহয় ঢাকাতে ছিলেন বোধহয় একদিন, না? ঢাকায় থাকেন, ও ঢাকায় থাকেও, তাহলে মাশাআল্লাহ, আপনিও ঢাকায় থাকেন, সেও ঢাকায় থাকেন। এখন ভাই পাইছেন, আপন ভাই। বাকিগুলো ধীরে ধীরে উদ্ভব করবেন, অনেক কিছু বের হবে। আপনার চাচাও আসছে আপনার জন্য, বাইরে গেলে চাচার সঙ্গে দেখা করে দিব। বাট আমি বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করি, কোনোভাবেই
এটা নিয়ে আর খারাপ কোনো কিছু চিন্তা করা যাবে না। আপনার নিজের মেয়ে আছে, মেয়ে যদি দেখে যে আপনি কান্নাকাটি করতেছেন, সেও কিন্তু খুব কান্নাকাটি করবে না। হ্যাঁ। এখন শোনেন আমার কথা হচ্ছে আর কোনো খারাপ বিষয় না, এখন সবসময় ভালো চিন্তা করতে হবে, ঠিক আছে? আর আপনার মাকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। যদি উনি বেঁচে থাকে, কোথায় আছে, কিভাবে আছে, আপনি আপনার মাকে খুঁজে বের করবেন। আপনার চেয়েও আপনার মা বেশি কষ্ট পাইছে, তাই না? সুতরাং কান্নাকাটি না, এখন থেকে মনে সাহস নিয়ে আপনার মাকে খুঁজে বের করবেন, এবং কোথায় আছে আপনার মা সেটা আপনি আমাদেরকে জানাবেন। এই ভিডিওটা আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা সম্পন্ন একটা ভিডিও, কারণ ইভেন লস্ট এন্ড ফাউন্ড এবং আপন ঠিকানা দুটোর ক্ষেত্রেই বলি, এই ধরনের ঘটনা আমি কখনোই চিন্তা করি নাই যেটা আজকে ঘটলো। আর আমি আপনাদের দুইজনকে একটা কথা বলি, যেহেতু আপনি পাইছেন, আপনি অভিভাবক, আমাদের অনুষ্ঠানে সাধারণত চিনে ফেললে আর কোনো কিছু বলার থাকে না। উনি আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন? এটা আপনার ভাই, আপনার পরিবার, আপনি মেনে নিচ্ছেন না? আমার বোনের পায়ে দাগ আছে, একটা পজিশন মা পাক করছিল, পরে পুরা গেছিল, পরে ডিম দিয়ে পরে আমি ডিম এনে পরে ইয়া করে দিছি। আচ্ছা, তো আপনি পরবর্তীতে ডাকি আছে এখনো দাগ আছে? আচ্ছা, তো আপনারা দুই পক্ষ ভাবে মেনে নিছেন, দুইজনের চেহারার কি মিলটা তো মাশাআল্লাহ আমাদের দর্শকরাই দেখতে পাচ্ছে। এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের কিছু ফর্মালিটিস আছে। ভবিষ্যতে যদি কোনো পক্ষ দাবি করেন যে আমরা একটু পরবর্তীতে ডাক্তারি টেস্ট করাবো, লিগ্যাল ডিএনএ টেস্ট করাবো, আপনারা নিজেদের মতো করে নিয়েন। একই সাথে লিগ্যাল প্রসিডিউর যেটা মেইনটেইন করা, মানে আইনি কোনো জটিলতা থাকলে সেটাও আপনারা, যদি কোনো ঝামেলা হয় আপনাদের জায়গা থেকে, সেটাও আপনারা মেনে নিয়েন এবং দুজন মিলে একসাথে করেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে বলা। এবং ওরা কোথায় থাকে, কিভাবে কি পেয়েছি, কেমনে কিভাবে হয়েছে, সমস্ত কিছু ভিডিওতে আমরা ইন ডিটেল তুলে দিলাম। এরপরেও যদি কোনো পরিবার ওকে দাবি করে বা ও যদি ভুল ঠিকানা এসে থাকে, সেটার জন্য ওদের প্রপার ঠিকানা বলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে কোয়ারি করতে পারেন। এটা আমার জাস্ট ফর্মালিটিস বলা। আমি জানি বাকি আপনাদের জায়গা থেকে আপনাদের অন্তর কি বলতেছে সেটা আমি জানি। সো টুটুল ভাই, বোনকে পাইছেন, বিয়ে শাদী তো করছেন বোধহয়। বোন যে কষ্ট ছিল, মা যদি এখন জানেন যে ফিরে আসে, মা যদি, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই, ঠান্ডা মাথায় উত্তর দিবেন, মা যদি বেঁচে থাকে, বোনের ঘটনা তো বোন বলছে মার কোনো দোষ ছিল না, ওকে চুরি করে নিয়ে গেছে, মা যদি এখন ফিরে আসে, কি করবেন? আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি মনে প্রাণে দোয়া করি ওর মা বেঁচে থাকুক, এবং আমরা যদি ওর মাকে ফেরাতে পারি ওর কাছে, তাহলে এটা অন্যতম একটা কাজ হবে। আমি জানি না, তবে আমি চাইবো যে, আমি কখনো বলি না লস্ট এন্ড ফাউন্ডের সাকসেসফুল ভিডিও আপনাদেরকে শেয়ার করতে, আমি চাই আপনারা এই ভিডিওটা শেয়ার করেন, যাতে করে ওর মাকে যেন আমরা খুঁজে পেতে পারি। অ্যাটলিস্ট ওর মা কোথায় আছে, মানে আপনাদের মা কোথায় আছে সেটা আমাকে জানাবেন, এটা আমি জানাতে চাই আমার দর্শকদের। যদি উনি মারা গিয়েও থাকে, সেটাও আমি আপডেটটা জানাতে চাই। ওনাকে নিয়ে যাবেন ওনার নানি বাড়ি, গিয়ে পুরো বিস্তারটা জানাবেন, জেনে আমাদেরকে জানাবেন। আর হনুফা, শক্ত হতে হবে, আপনি মনের দিক থেকে অনেক বেশি না, আরো শক্ত হবেন এবং বাকি সমস্ত কিছু আপনার উদ্ধার করতে হবে। ঠিক আছে ভাই, বলে দিয়ে দিলাম। হ্যাঁ, এবং বাকি দিনগুলো মিলাঝিলাই থাকেন, ভালোভাবে থাকেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপন ঠিকানা আমাদের অন্তরের ভালোবাসা। আপন ঠিকানার মাধ্যমে মানুষ তার পরিবারের কাছে ফেরে। এই আপন ঠিকানা আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে অনেক অনেক দূরে এগিয়ে যাক, সেই চেষ্টাটাই করছি। আপন ঠিকানার যেই কোর ভিডিওগুলো যখন এসে কেউ খোঁজে, যেমন দেখবেন হনুফার যে প্রথম ভিডিওটা ছিল, এটা আপডেট, ওটা ইংলিশ সাবটাইটেল আছে, কিন্তু এটাতে আমরা সাবটাইটেল দিতে পারছি না, বা আপডেটগুলো তোমরা সাবটাইটেল দিতে পারছি না। তার পিছনে অন্যতম কারণ হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে নিয়ে আসার জন্য। বাট আমি মনে প্রাণে চাই আপডেট ভিডিওগুলোতেও সাবটাইটেল যুক্ত করতে, যাতে করে পৃথিবীর কোনায় কোনায় মানুষ জানে যে বাংলাদেশে এরকম একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে। এটা আমি জানাতে চাই। আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, সেটা দর্শক বিচার করবে, আল্লাহ বিচার করবে, বাট আমি জানাতে চাই। সো সেই জায়গাটাও চেষ্টা করছি। এটা পারছি না এখন পর্যন্ত এই কারণ আপডেটের জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে, মানুষ দেরি করতে চায় না। বাট আমার টিমটা আরো বড় হলে, আমার টিমটা আরো বেশি অ্যাক্টিভ হলে, সেটাও হয়তো সম্ভব হবে। তোমার কিছু বলতে চাও লাস্টে এসে? তোমার কেমন লাগছে? তোমার আর কিছু বোধহয় বলার নাই। আসলে কি বলবো, মানে যা দেখলাম তারপরে আসলে কিছু বলার থাকে না। যাক, ওনারা পেয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আর কি শেয়ার করবেন এবং আমাদেরকে এবং আমাদের যারা কাজ করছে আমাদেরকে সবসময় আপডেট গুলো দিয়ে যাবে। ধন্যবাদ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আপন ঠিকানা বেঁচে থাকুক 100 বছর। আপনারাও করেন, আপনাদের জায়গা থেকেও এরকম স্টেপ নেন, ভুল ভাল করেন না। যদি দরকার হলে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করবো। অনেক ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। কান্নাকাটি না, হ্যাঁ, যান। চিনছেন না রে? আপনার চাচা। কান্নাকাটি করে না, থাক। ঘুমাই গেছে না? পাইলেন তো? আপনি আমাকে ফোন দিয়েছিলেন। হ্যাঁ, মাছটা নামান, একটু দর্শকদের দেখো। অভিব্যক্তি কি এখন বলেন? মেয়ের তো কি বলে আপনার হচ্ছে মেয়ের নানু বাড়ি হইলো, দাদু বাড়ি হইলো। হ্যাঁ, আপনি একদিনের নোটিসে
আপনি আমাকে রিস্ক করছেন, কেউ কেউ 1 বছরও পারে না, নিশ্চয়ই আল্লাহর কোনো দোয়া ছিল। যাই হোক, সবারই তো সবার সাথে মিল আছে, আপনারা যান মিলেমিশে থাকেন। আর আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন ভাইয়া? আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি। তো এনাদের নিয়ে আসার পিছনে কোথায় আপনার একটা ভূমিকা আছে, রাইট? আমার আপন ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই, বাবা আমার আপন ফুফাতো ভাই। যাই হোক, আমি একটা কথা ওকে বলছি, সেটা হচ্ছে ওর মার ঠিকানাটা যেহেতু এখন পর্যন্ত পাওয়া যায় নাই, মার ব্যাপারে এটা আপনাকেও বললাম, ওকেও নানু বাড়িতে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ও মা কোথায় আছে, বেঁচে থাকলেও ও জানবে, মারা গিয়ে থাকলেও ও জানবে, কারণ ওর হারার পেছনে ওর মার কোনো ভূমিকা ছিল না। এটা ও নিজে মুখে বলছে, লাকি নামের এক মহিলা ওকে চুরি করছিল। এরপরে ও যতটা কষ্ট পাইছে তার চেয়ে কিন্তু ওর মা, আমি মনে করি, অনেক বেশি কষ্ট পাইছে। পুরা সংসার থেকে সারা জীবন সে লুকাইছিল মানে কি হারাই গেল শেষ পর্যন্ত। তো ওকে ওর নানু বাড়িতে অবশ্যই নিয়ে যাবেন। আপনি তো অভিভাবক, নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমাকে জানাবেন কি হয়েছে, আমি দর্শকদের জানাতে চাই, ঠিক আছে? ঠিক আছে। কিছু ফর্মালিটিস আছে, একটু সাইন টাইন করতে হবে, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফাইনালি শেষ করছি এই মিলন। এটা এই কান্না, গ্রামের লোকজন তো বোধহয় ওয়েট করতেছে না, সবাই ওয়েট করতেছে, সবাই মোবাইল করতেছে। আচ্ছা, আমি কথা বলছি, একটু পরে আমি শেষ করে নিই। সো ফাইনালি আমরা শেষ করছি, আপনারা সবাই অনেক ভালো থাকুন, দোয়া করবেন আপন ঠিকানা টিমের জন্য। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।